নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, 7ই আগস্ট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন একটি প্রেস কনফারেন্স করে রীতিমতন অভিযোগ করছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি হয়েছে সারা দেশ জুড়ে, তেমন অভিযোগ যখন রাহুল গান্ধী করছেন, তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম রীতিমতন হারে কম্পন ধরেছে ভারতীয় জনতা পার্টি এবং তার সঙ্গে ইলেকশন কমিশনের। কিন্তু শুধুমাত্র যে তারাই বৈঠক করলো 8 তারিখ ধরে এবং 8ই আগস্ট যে শুধুমাত্র অমিত শাহ দফায় দফায় বৈঠক করলেন, জেপি নাড্ডা দফায় দফায় বৈঠক করলেন, শুধু তেমনই কিন্তু খবর নয়। এই মুহূর্তে কিন্তু খবর উঠে আসছে যে এই এখনই কিন্তু 8 তারিখ 8ই আগস্ট কিন্তু নাগপুরে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু ডাকা হয়েছিল সঞ্জয় যোশীকে। কোন সঞ্জয় যোশী আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। এই মুহূর্তে নাগপুরের পক্ষ থেকে যে সঞ্জয় যোশীকে বারংবার এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বসানোর চেষ্টা করছিলেন মোহন ভাগবত, এবং রীতিমতন মোদী বিরোধী সঞ্জয় যোশী, সেইটাই কিন্তু তার পরিচয়। সেই জায়গা থেকে সঞ্জয় যোশীকে আবার কিন্তু ডেকে পাঠানো হয়েছে 8ই আগস্ট। এই খবর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং নাগপুরে হঠাৎ করে কেন সঞ্জয় যোশীকে মেন দপ্তরে ডেকে পাঠানো হলো এবং সেই বৈঠকে হঠাৎ করে কেন তাকে বিশেষ কিছু দায়িত্ব দেওয়া হতে পারে তেমন কথা উঠে আসছে এই মুহূর্তে, সেটা কেন এই মুহূর্তে কিন্তু সেটাই রীতিমতন চিন্তার প্রশ্ন, এবং সেই চিন্তাটা কিন্তু মোদী এবং শাহের। এবং তাই জন্যই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে বসবেন সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, এবং যেখানে কিন্তু সঞ্জয় যোশী তার নামটা আবারও উঠে আসছে একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কোনোভাবেই আরএসএস এবং বিজেপি তারা কিন্তু একত্রিত হতে পারছে না, সম্পৃক্ত হতে পারছে না এই সিদ্ধান্তে যে সর্বভারতীয় সভাপতির পদে কাকে বসানো হবে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বারংবার একটা তাদের নিজেদের মধ্যে একটা লড়াই, তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই ছবিটাই উঠে আসছিল। এবং সেই জায়গা থেকে একদম সরাসরি 8ই আগস্টের যে একদম মিটিং এর খবর উঠে আসছে নাগপুর থেকে, সেটা কিন্তু তার মূল প্রেক্ষাপট একদম বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে এই মুহূর্তে আরএসএস কিন্তু সঞ্জয় যোশীকে চাইছে। এই মুহূর্তে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট, সারা দেশের রাজনীতির নিরিখে বেশ খানিকটা কিন্তু তার চেহারা বদলেছে রাহুল গান্ধীর একটা প্রেস কনফারেন্সের ভিত্তিতে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আমাদের এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী যে একদম কর্ণাটকের ভোট কে সামনে রেখে, কর্ণাটকের ভোটের ছবিটাকে সামনে রেখে সারা দেশের যেভাবে একদম ইলেকশন কমিশনের যে ভোট চুরি সেটার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সেটা কিন্তু মারাত্মক। এবং তার প্রভাব যে শুধুমাত্র একদম বিজেপির দপ্তরে গিয়ে পড়েছে তা কিন্তু নয়, এবং সরাসরি এই মুহূর্তে একদম কিন্তু আরএসএস এবং বিজেপির যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা আরো বেশ খানিকটা ফাটল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তেমনই খবর উঠে আসছে, তার কারণ আপনারা জানেন যে একদম 75 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। তার কিন্তু এই মুহূর্তে বিজেপির নিয়ম অনুযায়ী আর অ্যাক্টিভ পলিটিক্সে থাকার কথা নয়, কিন্তু তবুও তিনি তার যে ক্যারিশমা সেটার দরুন থাকবেন তেমনই কিন্তু একটা কথা চলছিল। কিন্তু যদিও বারংবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নীতিন গাডকারি কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী, তিনি এবং তার সঙ্গে অবশ্যই মোহন ভাগবত, তিনিও কিন্তু বারংবার বলেছিলেন যে যখন 75 বছর হয়ে যায় তখন পদ থেকে সরে যেতে হয়। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিন্তু বারংবার শুনছিলাম যে মোদী এবং অমিত শাহ নিজেদের মতন করে লবি তৈরি করছেন যাতে নরেন্দ্র মোদী পরবর্তীতেও তিনি থাকেন। এবং শুধু তাই নয়, একদম কেন্দ্রীয় বিজেপির যে সর্বভারতীয় সভাপতি সেই পদেও যাতে তাদের পছন্দের মানুষকে বসানো যায়, সেটা তারা তাদের মতন করে প্ল্যান করছিলেন, তারা তাদের মতন করে গুটি সাজাচ্ছিলেন। কিন্তু তার মাঝখানেই প্রকাশ্যে এলো একদম রাহুল গান্ধীর এই যে একটা প্রেস কনফারেন্স, যেটাতে রীতিমতন রাহুল গান্ধী কিন্তু দেখিয়ে দিলেন চোখে আঙ্গুল দিয়ে যে সারা প্রদেশ জুড়ে একদম বিভিন্ন রাজ্যে তারা কিন্তু ভোট চুরি করার মাধ্যমে মোদী সরকার, মোদীর ডবল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে। এবং রীতিমতন বিজেপির যে প্রতিচ্ছবি, বিজেপির যে প্রতিচ্ছবিটার উপর ভিত্তি করে বিজেপি অ্যাডভার্টাইজমেন্ট করে নিজেদের, যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদীর ছবি দেখে মানুষ ভোট দিচ্ছে, উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, ডবল ইঞ্জিন সরকার মানুষ তৈরি করছে, সেটা যে কোথাও গিয়ে বাস্তবিক চিত্র নয়, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আরএসএস এর পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা শুরু হয়েছে, তেমনই কিন্তু একটা খবর। এবং আরএসএস পন্থী বিভিন্ন নেতারা যারা আরএসএস এর থেকে উঠে এসেছেন, যারা আরএসএস ঘরানার মানুষ, তারা কিন্তু এই গুজরাট লবিকে দায়ী করছেন, এই গুজরাট লবির যে বারবারন্ত সেটাকে দায়ী করছেন যে এই মুহূর্তে রাহুল গান্ধী এইভাবে যে একদম প্রেস কনফারেন্সটা করলেন, সেটা রাহুল গান্ধীর সম্পূর্ণ কিন্তু একটা এই মুহূর্তে তারা কোথাও গিয়ে ভোটে কারচুপি করার চেষ্টা করেছিল, এবং যার মাধ্যমে তারা হয়তো
ইমিডিয়েট রেজাল্টটা পাচ্ছিল, কিন্তু রাহুল গান্ধী এই প্রেস কনফারেন্সটা করে তাদের সমস্ত কিন্তু হাটে হাড়ি ভেঙে দিলেন এবং সেইটার মাধ্যমে কিন্তু আরএসএস পন্থী যে নেতারা তারা কিন্তু ইতিমধ্যেই রীতিমতন বিদ্রোহ ঘোষণা করেছেন দলের মধ্যে, এবং সেই খবরটা নিশ্চয়ই আরএসএস যে কার্যালয়, প্রধান কার্যালয় নাগপুরে পৌঁছেছে এবং তার ভিত্তিতে 8ই আগস্ট ডাকা হয়েছে সঞ্জয় যোশীকে। এবং 8ই আগস্টের যে বৈঠক সেটা কিসের ভিত্তিতে, এই মুহূর্তে কিন্তু যে একটা সম্ভাবনার কথা উঠে আসছে, তাহলে কি পরবর্তী একদম বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে একদম সঞ্জয় যোশীকে আমরা দেখতে পাবো, সেরকম কথা কিন্তু উঠে আসছে। সঞ্জয় যোশী, আপনাদের মনে থাকবে যে অটল বিহারী বাজপেয়ী যখন একদম দেশের প্রধানমন্ত্রী এবং লালকৃষ্ণ আদবানি যখন বিজেপির মূল ক্ষমতায়, তখন কিন্তু সঞ্জয় যোশীর মূল উত্থান, এবং 2002-2003 এইরকম সময় পশ্চিমবঙ্গে সঞ্জয় যোশী এসেছিলেন এবং রীতিমতন তপন শিকদার সেই সময় কিন্তু একদম ফুল ফর্মে পশ্চিমবঙ্গে বিজেপি করছেন, তার সঙ্গে তথাগত রায় রাজ্য সভাপতি। সেই সময় সঞ্জয় যোশী কিন্তু পশ্চিমবঙ্গে এসেছিলেন। বিজেপির পদ্ম ফুল ফোটানোর কাজটা বিভিন্ন রাজ্যে কিন্তু সঞ্জয় যোশীর হাত ধরে মূলত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তারপর শুরু হয় মোদী যুগ, এবং মোদী যুগ যখন শুরু হলো মূলত 2009 সাল 2010 সাল থেকে, গুজরাটের মুখ্যমন্ত্রী পরবর্তীতে একদম দেশের নেতা হলেন, সেই সময় থেকে সঞ্জয় যোশীকে সরে যেতে হলো এবং রীতিমতন তার সঙ্গে যে নরেন্দ্র মোদীর যে দূরত্ব সেটা কিন্তু একদম সর্বজন বিদিত, এবং সেই জায়গা থেকে সঞ্জয় যোশী এখনো পর্যন্ত কিন্তু রাজনীতির বহু দূরে একদম অন্তরালে তিনি মিশে গিয়েছেন এবং কোথাও গিয়ে আরএসএস পন্থী একজন নেতা, তাকে যেভাবে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো দায়িত্ব দেওয়া হলো না, গত 11 বছর সরকার থাকার পরও সারা দেশেই কোথাও তিনি বিশেষ কোনো দায়িত্ব পাননি বিজেপির তরফ থেকে, সেটা কিন্তু কোথাও গিয়ে আরএসএস এর এই মুহূর্তে নজরে রয়েছে। এবং সেই সঞ্জয় যোশী, 63 বছর বয়সী সঞ্জয় যোশীকে এবার কিন্তু একদম সর্বভারতীয় বিজেপির পদে বসানোর একটা কথা ভাবনা চিন্তা করছে আরএসএস মূল যে মাথা এই মুহূর্তে এখনো পর্যন্ত আরএসএস এর চিফ মোহন ভাগবত। তার কারণ তিনি কিন্তু অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি তাদের হাত থেকে বিজেপিটা একদম নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে রীতিমতন এরকম একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করে, মিটিং করে, বৈঠক করে, গোপন আতাত করে তিনি কিন্তু রীতিমতন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে তুলে দিয়েছিলেন, যাতে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী তাদের হাত থেকে বিজেপিটা রীতিমতন পরবর্তী জেনারেশনের হাতে ট্রান্সফার্ড হয়। এবং এই মুহূর্তে সঞ্জয় যোশী যদি একদম বিজেপির সর্বভারতীয় সভাপতির জায়গাটা বসতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে মোদীর যুগ যে শেষ হবে, অমিত শাহের যুগ যে শেষ হবে, সেটা কিন্তু অবশ্যই একটা এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। এবং এই যে একদম রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স, সেটা কিন্তু আরো একবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যে বিজেপির যে গ্রহণযোগ্যতা সেটা কোথাও গিয়ে কমে গেছে। তাই জন্যই কি এই ধরনের অসাধু উপায় তাদেরকে অবলম্বন করে বিভিন্ন রাজ্যে পদ্মফুল ফোটাতে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ একাধিক রাজ্যের কথা রাহুল গান্ধী গতকাল বলেছেন। তিনি উত্তরাখণ্ড থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, তিনি হরিয়ানা, মহারাষ্ট্র এবং তার পরবর্তীতে রীতিমতন মধ্যপ্রদেশ, যেখানে পর পর ডবল ইঞ্জিন সরকার জিতেই চলেছে, সেই মধ্যপ্রদেশের যেভাবে ভোট চুরি হয়েছে তেমন কথাও তিনি বলেছেন। সুতরাং প্রত্যেকটা রাজ্যের কথা যেভাবে চোখে আঙ্গুল দিয়ে একদম দেখিয়ে দিয়েছেন, সুতরাং প্রত্যেকটা রাজ্য কিন্তু রীতিমতন প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। প্রত্যেকটা রাজ্যে হয়তো বিজেপি সরকার আছে, কিন্তু এই বিজেপি সরকারকে মানুষ আনতে চেয়েছিল কিনা, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তারা এসেছেন কিনা, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু এবার বিজেপির অন্দরেই উঠছে এবং আরএসএস পন্থী নেতারা কিন্তু এই প্রশ্ন তুলছেন এবং তার সঙ্গে আরএসএস তারাও কিন্তু রীতিমতন প্রশ্ন চিহ্ন তুলছে একদম মোদী এবং শাহের যে গুজরাট লবি তাদের দিকে। সুতরাং এই মুহূর্তে বিজেপির হাই কমান্ড তারা একটা নিজেদের মতো নিজেরা ভাবনা চিন্তা যেমন করছেন, রাহুল গান্ধীকে কোথাও গিয়ে আটকানোর একটা ভাবনা চিন্তা হয়তো তারাও করছেন, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই যে তলকুল পাচ্ছেন না এনডিএ সরকার, সেটা পেহেলগাঁও অ্যাটাক হোক কিংবা অপারেশন সিন্দুরের একদম যে আলোচনা সভা লোকসভার অন্দরে সেটা হোক, কিংবা ট্রাম্পের যে 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া ভারতের উপর সেটা হোক, এবং এই মুহূর্তে ইলেকশন কমিশনের উপর ওঠা অভিযোগ এবং বিজেপির সঙ্গে ইলেকশন কমিশনের লিঙ্ক, সেটা নিয়ে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোণঠাসা এনডিএ সরকার কিংবা মোদী সরকার বলা যেতে পারে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে মোদী শাহকে কি এবার সরিয়ে একদম সঞ্জয় যোশীর মাধ্যমে নতুন একটা যুগ প্রতিষ্ঠা করতে চাইছে আরএসএস, এবং সেটা যদি হয় তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে মোদী শাহ সেই ডিসিশন মেনে নেবেন, নাকি তারা আবারও কোনো প্ল্যান করে নিজেদের একদম কর্তৃত্বটা স্থাপন করবেন, যেমন ভাবে তারা বলছেন যে আরো 20 থেকে 25 বছর দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন এবং দেশে বিজেপি সরকার চলবে। কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।